প্রথম আমরা পড়েছিলাম একটা প্রমাণ ছিল তোমাদের উত্তল পৃষ্ঠে যখন আলোর প্রতিসরণ ঘটে, আর একটা আমরা পড়েছিলাম যখন অবতল পৃষ্ঠে আলোর প্রতিসরণ ঘটে। দুইটা সেপারেট করেছিলাম গতদিন পর্যন্ত। তাই জি সেখানে স্যার। সেপারেট করে আমরা শুধু উত্তল পৃষ্ঠে যখন পেয়েছিলাম, তখন আমরা পেয়েছিলাম কি, যে আপতিত মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দূরত্ব প্লাস প্রতিসরিত মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই বিম্বের দূরত্ব ইকুয়ালস টু প্রতিসরিত মাধ্যমের প্রতিসরাঙ্ক মাইনাস আপতিত মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই ব্যাসার্ধ। কারণ একটা পৃষ্ঠ, সেই পৃষ্ঠের ব্যাসার্ধও থাকবে একটা। এটা আমাদের উত্তল হোক আর অবতল হোক, যে ধরনের পৃষ্ঠই আমরা বিবেচনা করেছিলাম, দুই পৃষ্ঠের ক্ষেত্রেই আমরা এই সূত্রটা পেয়েছিলাম। এরপরে আমরা দুইটা পৃষ্ঠকে একত্রিত করে আমরা যখন একটা লেন্স তৈরি করেছিলাম, সেই লেন্সের যে দুইটা পৃষ্ঠ ছিল, সেই দুইটা পৃষ্ঠের মাধ্যমে আমরা দুইটা সমীকরণ নিয়ে দুইটা সমীকরণ যোগ করে আমরা লেন্স প্রস্তুতকারকের সূত্র বের করেছিলাম। তা লেন্স প্রস্তুতকারকের সূত্রটা যে বের করেছি, সেখানে প্রথম পৃষ্ঠের যে প্রতিসরণ ঘটেছিল তার আন্ডারে যে সমীকরণটা আমরা লিখেছিলাম গতদিন, সেটা আমরা আশা করি সবাই বুঝছি। কিন্তু আমাদের দ্বিতীয় পৃষ্ঠের যে সমীকরণটা আমরা লিখেছিলাম, এইটা নিয়ে হয়তো তোমরা অনেকে একটু কনফিউজ, যে দ্বিতীয় পৃষ্ঠের ঘটনাটা এখানে লক্ষ্যবস্তুটাকে যে অবাস্তব ধরেছিলাম, এটা কিন্তু আমি বারবার বলেছি তোমাদের লেন্স প্রস্তুতকারকের সূত্রের জাস্ট এই জায়গাটাই প্রবলেম, আর এছাড়া কিন্তু আর কোনো জায়গায় কোনো প্রবলেম নেই। সেখানে তোমরা নরমালি একটা জিনিস একটু খেয়াল করে দেখো, গতদিনের পড়া যদি সামনে থাকে একটু তুমি ওখানে থেকে ধরে দেখো, যে যখন আমরা অবতল পৃষ্ঠের আমরা প্রতিসরণ দেখেছিলাম, তাই তুমি সেখানে দেখো অবতল পৃষ্ঠের যে বিম্বটা সৃষ্টি হয়েছিল, সেটা কি বাস্তব না অবাস্তব? তোমরা কেউ বলতে পারো? অবাস্তব স্যার। অবাস্তব ছিল। তাহলে সেখানে তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা যে ছবিটাও এঁকেছিলাম সেখানে প্রতিসরিত রশ্মি দুইটা যখন প্রতিসরিত হয়েছে, রশ্মি দুইটাকে যদি সামনের দিকে আমরা বাড়াই, একটা ছিল তোমার ওই যে অবিলম্বের ওখানে পড়ে প্রতিসরিত হয়ে চলে যাচ্ছে, আর একটা হলো প্রধান অক্ষের উপর দিয়ে প্রতিসরিত হয়ে চলে যাচ্ছে। তাহলে এই দুইটা প্রতিসরিত রশ্মিকে বাড়ালে এরা কি ওই যে মাধ্যমে যেদিকে প্রতিসরিত হয়েছে সেদিকে কোনো জায়গায় মিলে? খেয়াল করে দেখো দেখি। না স্যার, সামনে না মিলবে না স্যার, স্যার। না স্যার, মিলে না। টানতে 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 যদি অসীমে নিয়ে যাও, হয়তো আমরা বলতে পারি যে অসীমে যে মিলবে। তাহলে আসলে বিম্বটা তাহলে ফাইনালি পাওয়ার কথা কোথায়? অসীমে কিন্তু পাওয়ার কথা তাহলে। কিন্তু আসলে অসীমে যদি বিম্ব পাই, আমরা কিভাবে সেটা ফাইন্ড আউট করব? কিভাবে ধরবো সে কি হবে না হবে? অসীমের বিষয় নিয়ে কি তুমি নিশ্চিত? কোনোভাবেই না, অনিশ্চিত। সে কি হবে, সোজা হবে না উল্টো হবে, ছোট হবে না বড় হবে, কোনো কিছুই তুমি বলতে পারবে না। তাহলে অসীমে বিম্ব পাওয়া আসলে আমরা তো তার সম্পর্কে কিছুই বলতে পারি না। তখন আমরা কি করি? ওই দুইটা রশ্মিকে পিছনের দিকে বাড়াই। পিছনের দিকে বাড়াইলে ওই প্রতিসরিত রশ্মি দুইটা তখন পিছনের দিকে কোনো একটা বিন্দুতে মিলিত হয় না? তখন আমরা আপাতভাবে বলি যে এই প্রতিসরিত রশ্মি দুইটা কিউ বিন্দু থেকে আসছে বলে মনে হয়। তখন কিউ বিন্দুটাকে আমরা বিম্ব বলি এবং অবাস্তব বিম্ব বলি। এখানেও কিন্তু তোমার লেন্স প্রস্তুতকারকের সূত্রে দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে তুমি দেখো রশ্মি আসতেছে, তাহলে দ্বিতীয় পৃষ্ঠটা যখন ঠিক চিন্তা করো, তখন রশ্মি তুমি দেখতেছো রশ্মিটা আসতেছে কাচের মধ্য দিয়ে। তাহলে এই যে রশ্মিটা আসতেছে আপতিত রশ্মি দ্বিতীয় পৃষ্ঠের জন্য, রশ্মিটাকে যদি পিছনের দিকে বাড়াও পিছনের দিকে বাড়াও পিছনের দিকে বাড়াও,
সে উপরের দিকে উঠতেই থাকে, অসীমের দিকে চলে যাবে। তাই যেহেতু রশ্মি আসছে, তাহলে ওটা লক্ষ্যবস্তুর এক মাথা থেকে আসছে। লক্ষ্যবস্তুর আরেক মাথা কোথায়? প্রধান অক্ষের উপরে। তাহলে আরেকটা রশ্মি প্রধান অক্ষের উপর দিয়ে আসতেছে। তাহলে প্রধান অক্ষের উপর দিয়ে রশ্মিটা তুমি পিছনের দিক বাড়াইতে থাকো, আর যেদিক থেকে রশ্মিটা আসতেছে ওই দ্বিতীয় পৃষ্ঠে চূড়া থেকে, ওখানেও যদি রশ্মিটা বাড়াও, তাহলে ওই রশ্মিটা চলতেই থাকে, তাদের মধ্যবর্তী ফাঁকা জায়গা হয়ে ওরা আসলে ফাইনালি কোন পর্যন্ত চলে যাচ্ছে? অসীম পর্যন্ত চলে যাচ্ছে না? অসীমের দিকে, অসীমের দিকে কিন্তু চলে যাচ্ছে। খেয়াল করে দেখছো কিনা যে দ্বিতীয় পৃষ্ঠে যখন আমরা ঘটনাটা আমরা যখন অ্যানালাইসিস করতে গেছিলাম, সেখানে যখন এরকমের দ্বিতীয় পৃষ্ঠটা ছিল যে এখানে তো মূলত এখানে তোমার তো এগুলো কাজ, তাহলে এ ছিল হলো প্রধান অক্ষ। তাহলে আমরা যখন দ্বিতীয় পৃষ্ঠের ঘটনাটা দেখেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে এই দিকে তোমার একটা রশ্মি আসতেছে। তাহলে রশ্মি আসে তো সাধারণত লক্ষ্যবস্তুর মাথা থেকে, তাহলে এই রশ্মিটাকে বাড়াইলে পিছনের দিকে এরকমই খালি যেতে থাকবে, সে ওরকমেরই যেতে থাকবে। এই রশ্মিটা পিছনের দিকে যদি তুমি তাকে বাড়াও, তখন দেখা যাচ্ছে যে সে ওই রকম তোমার পিছনের দিকে, এই হলো কাছের বিষয়। তাহলে এখন রশ্মি হলো তোমার এখান থেকে আসতেছে, এই এই দিক থেকে আসতেছে, তাহলে এই রশ্মি পিছনের দিকে বাড়াইলে এরকমই উঠতে থাকে। তাহলে এখন লক্ষ্যবস্তুর মাথা থেকে এক মাথা থেকে একটা রশ্মি এদিকে আসলো, আর লক্ষ্যবস্তু তো সাধারণত প্রধান অক্ষের উপরে, আরেক মাথা তো এখানে, এখান থেকেও রশ্মি একটা এদিকে আসে। তাহলে এই যে দুইটা রশ্মি লক্ষ্যবস্তু থেকে আসলো, এই দুইটা রশ্মিকে পিছনের দিকে বাড়াইলে মিলিত হওয়ার কোনো সুযোগ আছে তোমাদের হাতে? না স্যার। কোনো না নাই। স্যার। মিলবে কোথায় আসলে? আমরা কি ধরি? অসীমে। তাহলে অসীমে মিললে তাহলে লক্ষ্যবস্তুটা আসলে কোথায়? অসীমে। লক্ষ্যবস্তু অসীমে, তাহলে লক্ষ্যবস্তু কিরকম আমরা বলতে পারবো? সোজা না উল্টো? ছোট না বড়? কিছুই বলতে পারবো না। তখন আমরা কি করি? আমরা আসলে এই রশ্মি দুইটাকে পিছনের দিকে বাড়াই, আর এটাকেও আমরা এরকম বাড়াই। বাড়াইলে তারা ওই যে আমরা ধরেছিলাম কিউ প্রাইম বিন্দুতে মিলিত হয়। তখন আমরা আসলে এই কিউ প্রাইম কি আমরা ধরি অবাস্তব লক্ষ্যবস্তু, যেরকম বিম্বের ক্ষেত্রে আমরা করতাম। এই আর কিছুই না, ঘটনা আর কিছুই না। এখানেই অবাস্তব লক্ষ্যবস্তু বিবেচনা করি, এরপরে তার বাস্তব প্রতিবিম্ব হয়েছিল কিউ, তখন আমরা ওটা ধরে ধরে আমরা লেন্স প্রস্তুতকারকের সূত্রটা বের করে নিয়ে আসছিলাম। তাহলে লেন্স প্রস্তুতকারকের সূত্র পড়লে আশা করা যায় এখানে আর সমস্যা তোমাদের এখন থাকার কথা না। তাহলে ওই জায়গাটা তোমরা ওটা অবশ্যই তোমরা ক্লিয়ার করে ফেলেছো। তোমরা একটু তোমাদের বই বের করো, যাদের কাছে বই আছে বা বই সামনে আছে সবাই বই বের করো, 422 পৃষ্ঠা বের করো। এখানে দেখো বিবর্ধনের বিষয় আছে। বিবর্ধনের বিষয়ের আগে একটা সমীকরণ আছে 1/u + 1/v = 1/f। এটা হলো লেন্সের সাধারণ সমীকরণ, তোমরা এগুলো জানো। বিবর্ধন m = বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, অথবা বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দূরত্ব, এগুলো দিয়ে বের করা হয়। মডুলাস ব্যবহার করা হয় শুধু বিম্বের মান বের করার জন্য। আর এখানে চিহ্ন সম্পর্কিত কিছু কথা বলা আছে যেগুলো তোমরা 9 10 পড়েছো। এই জায়গাটা খুব ভালোভাবে ক্লিয়ার করবা। তোমরা রশ্মি চিত্রের ছকে চলে যাবা। এই রশ্মি চিত্র 9 10 থেকে পড়তে পড়তে আসছো। কোথায় লক্ষ্যবস্তু থাকলে কোথায় বিম্ব পাওয়া যাবে, কিভাবে বিম্ব হবে, সদ না উল্টা, ছোট না বড়, এই সব কিছু এখান থেকে ছক থেকে ঠিক করে ফেলবা। তারপরে স্যার এখানে স্যার এই লক্ষ্যবস্তুগুলার চিত্রগুলো আঁকছিলাম স্যার। স্যার আমার প্রথমটা একটু সমস্যা হয়েছে স্যার। বলো কোন জায়গায় কি সমস্যা হয়েছে তোমার? স্যার এখানে প্রথম সমস্যাটা হচ্ছে স্যার, যখন আমরা অসীম থেকে একটা লক্ষ্যবস্তু থেকে যখন একটা আলোক রশ্মি আসে, তখন হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে স্যার প্রধান ফোকাস দিয়ে যাওয়ার কথা না স্যার প্রথম চিত্রটায়? প্রধান ফোকাস দিয়ে যাওয়ার কথা।
প্রধান স্যার ফোকাস এখানে দিয়ে কেন যাবে যদি সমান্তরালে আসে? কিন্তু প্রথম চিত্রে কি সমান্তরালে আসছে? না স্যার। আসলে তো সমান্তরালে আসবে কার সমান্তরালে? প্রধান অক্ষের সমান্তরালে। তাই দেখো, অসীম থেকে যখন 500 দিলেও হয়, অসীম থেকে যখন আলোক রশ্মি আসে, মানে লক্ষ্যবস্তুটা তো অসীমে, তাহলে এক মাথা থেকে আসছে, তাহলে চূড়া থেকে শীর্ষ মাথা থেকে যে রশ্মিটা আসছে, সেই রশ্মিটা কি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আসছে? না স্যার। না স্যার। তাহলে কেন ফোকাস দিয়ে যাবে? ফোকাস দিয়ে কখন যায়? স্যার প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আসলে স্যার। দেখো দ্বিতীয় চিত্রে ঠিকই প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে আসছে আর প্রধান ফোকাস দিয়ে চলে গেছে। দেখো দেখি দ্বিতীয় চিত্রটায়, রশ্মি চিত্রটায় তোমার বই, তুমি ওখানে দেখো। জি স্যার, জি স্যার। কিন্তু প্রথমটাই কিন্তু তোমার প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আসে নাই, এজন্য প্রধান ফোকাস দিয়েও যায় নাই। তাহলে আসলে প্রথম চিত্রটা মূলত পুরাই অনুমানের উপরে। অসীম থেকে আসলে রশ্মি কিভাবেই বা আসবে আর কিভাবেই যাবে, এটা একটা অনুমান। এই জন্য ওই দুইটা রশ্মি আসছে, একটা স্যার এসে আমি আলোককেন্দ্র। স্যার আমি ইয়েতে দেখছিলাম স্যার, ইন্টারনেটে যখন এই চিত্রগুলো দেখছিলাম তখন তারা হুম, স্যার প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি হচ্ছে এই উত্তর লেন্সে ফালাইছিল, তখন প্রধান ফোকাস দিয়ে গেছিল। আর আরেকটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে গেছিল, তো আলোক কেন্দ্র দিয়ে আসছে। পরে হচ্ছে স্যার ওই প্রথম যে প্রধান ফোকাসটা আছে ওইখানে হচ্ছে বিম্বটা পাওয়া গেছে স্যার। হুম। তাহলে বিম্বটা তো ওই যে প্রধান ফোকাসে না, এফ এবং 2F এর মধ্যে পাওয়ার কথা। স্যার অসীম থেকে আসলে তো স্যার হ্যাঁ, প্রধান ওই ফোকাসে যদি হওয়ার অসীম কথা। থেকে যদি তোমার সমান্তরালে নিয়ে আসে, অসীম থেকে যদি সমান্তরালে নিয়ে আসে, আর একটা যদি তোমার সমান্তরালে নিয়ে আসার পর তুমি তো এটা নরমালি বুঝতেছো যে একটা লেন্সের উপরে একটা আলোক রশ্মি এখান থেকে যে কোনো ভাবে অসীম থেকে যদি কোনোভাবে তারা সমান্তরালে নিয়ে আসে, আর এখানে যদি এফ হয়, আর এটা প্রতিসরিত হয়ে যদি প্রধান ফোকাস দিয়ে যায় এফ, আর একটা রশ্মি যদি ওই লক্ষ্যবস্তু থেকে তোমার আলোক কেন্দ্র দিয়ে এসে তারপরে যদি যায়, তাহলে এখানে মিলিত হয়, তাহলে বিম্বটা পাওয়া যাবে কি এখানে? বিম্বটা আসলে পাওয়া যায় কোন জায়গায়? এফে কি পাওয়া সম্ভব? স্যার এফ এ সম্ভব না, কিন্তু স্যার বাস্তবে তো স্যার এফ এই হওয়ার কথা স্যার। আমাদের এফে এখানেও তো পাওয়ার এফ কথা। দেওয়া তা আছে। এই জন্য ওই কথাটা ঠিক নেই তোমার ওখানে। ওটা যে সমান্তরালে আনছে, ওটা আসলে সে তো মানে শিওর না যে সমান্তরালে আসবে কেন। অসীম থেকে কিভাবে আসবে আমরা কিছুই জানি না। স্যার ওরা যখন সমান্তরালে স্যার আলোক রশ্মিটা আনছে, হ্যাঁ, পরবর্তী স্যার আলোক রশ্মিটা হচ্ছে স্যার প্রধান অক্ষ দিয়ে নিছে স্যার, প্রধান অক্ষ দিয়ে গেছে আবার ওখান দিয়ে আসছে স্যার। ও প্রধান অক্ষ দিয়ে নেছে, মানে জি ফোকাস স্যার। দিয়ে নেয় নাই। না স্যার। ও তাহলে ওইখানে ভুল করছে। তাহলে সমান্তরালে আসলে তো প্রধান ফোকাস দিয়ে যেতেই হবে। এই জন্য তুমি সমান্তরালে আনবা কেন? তাহলে তুমি আনো এখান থেকে, এই রশ্মি তুমি আনো, সেটা সমান্তরালে না প্রধান অক্ষের, তোমার যে কোনো ভাবে রশ্মি এসে তোমার এইভাবে চলে আসে। এই বইয়ের যে সেন্সটা করছে, এইটাকেই তুমি প্যারামিটার ধরে তুমি সামনে আগাও, তাহলে আর সমস্যা হবে না। ওইখানে তুমি কনফিউজড হয়ে গেছো ওই সমান্তরালে আনার কারণে। তাহলে অসীম থেকে আসলে যে সমান্তরালে আসবে এটা আমরা ফিক্সড না, যে কোনো ভাবে যে কোনো রকম আসতে পারে। কিন্তু সাধারণত অসীম থেকে যখন আসে ওই রকম সমান্তরালে আসার কোনো সুযোগ হয় না। ওই বইয়ের যেভাবে চিত্রটা আছে ওই রকম সাধারণত দুইটা রশ্মি আসে, এসে অসীম থেকে যখন এসে প্রথম প্রধান ফোকাসে বিম্বটা তৈরি হয়। এরপর আস্তে আস্তে লক্ষ্যবস্তু আগাতে থাকে, আর বিম্ব ওই প্রথম ফোকাস থেকে আস্তে আস্তে সরতে থাকে, দূরে সরতে থাকে। এভাবে তোমার আস্তে আস্তে সিকোয়েন্স রেখে রশ্মিটা অঙ্কন করা হয়েছে। এই কথা কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওইভাবে হিসাব করে ফেলবা। আচ্ছা, আর এরপরে তোমাদের এখানে কতগুলো অঙ্ক আছে, তোমরা কি করছো অঙ্কগুলা?
এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা দেখবা প্রায় ভর্তি পরীক্ষায় কোশ্চেন টোশ্চেন সলভ করলে দেখবা যে এই ধরনের অঙ্ক প্রচুর আসে ভর্তি পরীক্ষায় এবং সহজ সহজ বিষয় আসে। তোমরা কেনই যেন ভর্তি পরীক্ষাটা অনেক বেশি মানে সিরিয়াস মনে করে অনেক বেশি গুরুত্ব দিয়ে ওখানে তোমরা পুরা এলোমেলো হয়ে যাও। একদম এরকম সোজা সোজা জিনিসই চলে আসে। তা এই অঙ্ক করে কারো কোনো অসুবিধা হয়েছে এরকম আছো? এখন অনেকে বলবা স্যার অঙ্কই তো করিনি, অসুবিধার কথা কি বলবো? অঙ্ক করছো এরকম কেউ আছো না কেউই করো নাই? এই অঙ্কগুলা বলতে তোমার ওই যে 6.4 তারপর 6.5 ওই 424 পৃষ্ঠায় 425 পৃষ্ঠায় 6.6 তারপরে 426 পৃষ্ঠায় এই অঙ্ক কি করছো কেউ? এরকম ব্যক্তি একজনও নেই। এই অঞ্জিলা সাহা অঙ্ক টঙ্ক করো নাই? অঞ্জিলা সাহা আছো? হ্যাঁ স্যার আছি। এই অঙ্ক করো নাই কেন এখনো? স্যার 6.6 টা করা হয় নাই। করা হয় নাই না এমনি পারো নাই? না স্যার ওইটা আমার দেখাই হয় নাই। দেখা হয় নাই। কিন্তু এরকম কি কেউ আছো যে অঙ্ক দেখছো বা করছো বাট অঙ্ক বুঝো নাই? এরকম কেউ আছো কিনা? থাকলে বলো। বুঝো নাই কথা? আমার কথা কি শুনতেছো? কোনো রেসপন্সও নাই। তোমরা যে এরকম কেউ আছো কিনা যে অঙ্ক করছো কিন্তু বুঝো নাই? আচ্ছা অঙ্ক করছো কিন্তু বুঝছো এরকম কেউ আছো? নাই। স্যার এটা তো আশা করি প্রবলেম হবে না স্যার, এখানে এগুলোতে ওই সমস্যা হবে না। আমিও তো সেটা জানতে চাই 6.6 যে অঙ্ক করছো অথচ সমস্যা আছে তাহলে আমি করাই দিব। কিন্তু করলে আমার মনে হয় যে যারাই করবা এই অঙ্ক তোমরা পারবা, এই অঙ্কে সমস্যা হবে না। এখন এই লেন্সের সংযোজন বা সমবায় এইটা একটু দেখো। তা লেন্সের সংযোজন বা সমবায়ের ক্ষেত্রে তোমার অনেকগুলো লেন্স যদি একত্রিত করা হয়, অনেকগুলো লেন্স একত্রিত করলে অনেকগুলো লেন্স করতে গেলে মিনিমাম তো 2টা করতেই হয় বা 2 এর বেশি। তাহলে অনেকগুলো লেন্স একত্রিত করলে তাদের ফোকাস দূরত্বও চেঞ্জ হয়ে যায়। তখন নতুন ফোকাস দূরত্ব কিভাবে আসে? ফোকাস দূরত্ব আমরা জানি 1/f। তাহলে অনেকগুলো লেন্স যদি একত্রিত করো f1 f2 f3 ক্ষমতার মানে ফোকাস দূরত্বের, তাহলে মূল ফোকাস দূরত্বটা হবে 1/f = 1/f1 1/f2 1/f3 নরমাল হিসাব। তাহলে ক্ষমতার সাথে ফোকাস দূরত্বের সম্পর্ক জানো উল্টা। তাহলে ক্ষমতাটা কি হবে? p হবে ওই যে প্রত্যেকটা লেন্সের আলাদা আলাদা ক্ষমতার সমষ্টির সমান। তাহলে এখানে তোমরা একটু খেয়াল রাখো ফোকাস দূরত্বের সূত্র আর ক্ষমতার সূত্র তোমরা উল্টাইয়া ফেলাও। বিষয় অত্যন্ত সহজ কিন্তু তোমরা জাস্ট পরীক্ষার সময় উল্টাই ফেলাও। তোমরা ক্ষমতার সূত্রে এখন p এর সূত্রে p = p1 + p2 + p3 হবে না 1/p = 1/p1 + 1/p2 + 1/p3 হবে? এই জায়গায় তোমরা কনফিউজড হয়ে যাও। তাহলে এখানে কনফিউশনের কিছু নেই। তোমরা জাস্ট এই লেন্সের সংযোজন বা সমবায়ের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রেখে তোমরা এইখানের অঙ্কগুলা করে ফেলবা। লেন্সের ক্ষমতা 5 ডাইঅপ্টার বা 2 ডাইঅপ্টার বা -3 ডাইঅপ্টার বলতে কি বুঝি এই তাৎপর্যগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। সুতরাং সেই জায়গা ক্লিয়ার করবা, এই অঙ্ক করবা। অঙ্ক করলে আশা করা যায় টোটালি তোমাদের কোনো সমস্যা হবে না। লেন্স প্রস্তুতকারকের সূত্র আমরা তো আমাদের মতো করে গতদিন ঠিকঠাক করেছি। তারপর বিশেষ কিছু ক্ষেত্র এগুলো এখন তোমরা পড়লেই সব ক্লিয়ার হয়ে যাবে। এর মধ্যে কোনো সমস্যা তোমাদের হবে না। এই যে 430 পৃষ্ঠায় এখান থেকে তোমরা সামনের দিকে আগাই দেখো 431 পৃষ্ঠায় এইখানে কয়টা অঙ্ক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। আগে এই অঙ্কগুলো থেকে সৃজনশীল কোশ্চেন হইতো এবং এখান থেকে খুব সম্ভাবনা বেশি থাকতো সৃজনশীল কোশ্চেন হওয়ার। তা এখানে একটা অঙ্ক আমি একটু আলোচনা করে দিতেছি, সেটা হইলো দেখো 431 পৃষ্ঠার 6.1
1 2 6.12 এই অঙ্কটা একটু দেখো। আগের অঙ্কটা ইজিলি পারবা। এই অঙ্কটায় কি বলছে এখানে? বলছে একটি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক বলে দিছে 1.5 এবং ফোকাস দূরত্ব বলে দিছে 0.2। পানিতে লেন্সটিকে ডুবালে এর ফোকাস দূরত্ব কত হবে? যদি লেন্সটিকে আমি পানিতে ডুবাই তাহলে এর ফোকাস দূরত্ব কত হবে? তাহলে বিষয়টা কি? বিষয়টা তোমরা যেরকম বইয়ে পড়তে ওভাবেও পড়বা না। তোমাদের যেভাবে সূত্রটা আমরা মনে রাখতে বলেছি সেভাবে সূত্র মনে রাখবা। সূত্র কখনো তোমরা শর্টকাট করবা না। তারা বায়ু ধরে শর্টকাট করে ওই যে অন নিয়ে আসছে। তোমরা এই অন ঠন কোথাও নিয়ে আসবা না। তোমাদের লেন্স প্রস্তুতকারকের সূত্র যেভাবে বলেছি সেভাবেই পড়বা যে আপতিত মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই বিম্বের দূরত্ব মানে লক্ষ্যবস্তুর দূরত্ব প্লাস আপতিত মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই বিম্বের দূরত্ব ইকুয়ালস টু প্রতিসিত মাধ্যমের প্রতিসরাঙ্ক মাইনাস আপতিত মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু 1 বাই প্রথম পৃষ্ঠের ব্যাসার্ধ মাইনাস 1 বাই দ্বিতীয় পৃষ্ঠের ব্যাসার্ধ। তাহলে এখানে যখন একটা লেন্স আমরা যখন এখানে বায়ুর মধ্যে রাখি তাহলে এই যে এটা বায়ু, তারপরে এপাশে বায়ু, তারপর এপাশে হইলো কাঁচ। তাহলে রশ্মি এসে বায়ু থেকে আসে, তাহলে এখানে আপতিত মাধ্যম এইটা, প্রতিসিত মাধ্যম কাঁচ। তাহলে এখানে তোমার যদি এই আপতিত মাধ্যম হয় μ1, প্রতিসিত মাধ্যম স্যার আপনি তো মিউট হয়ে আছেন স্যার। স্যার আপনি মিউট হয়ে আছেন। স্যার কথা তো শোনা যায় না। স্যার
হ্যালো, আছো তোমরা? স্যার জি আপনার স্যার, কথা তো সেরকম এতক্ষণ তো কিছুই শোনা শুনতেই যায় না পারি নাই স্যার। কথা। এতক্ষণ একটু ফোনে কথা বলতেছিলাম। স্যার, এখনো আসতেছে না স্যার। হাই হাই, কি বলে? স্যার কথা তো একদম আস্তে শোনায়। কথা কি আস্তে শোনায়? স্যার এখনো একদম স্লো শোনাইতেছে, কথা প্রায় বোঝা স্যার যায় না। শুনে না ঠিক মতো কিছু। না শুনলে কি আর করার, তাহলে তো করা মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এখন আস্তে আস্তে শোনার চেষ্টা করো। জি স্যার, ফুল সাউন্ডে আছি স্যার, এখন শোনা যায়। শোনা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, তা এখন দেখো যে এখানে যদি তোমার কাঁচ আর পানির কথা এখানে বলে, যেমন আমরা লেন্সের বিষয়টা যেটা দেখেছি যে তোমার আপতিত মাধ্যম সবসময়, তুমি যে প্রতিসংখ্যটা পেয়েছো আপতিত মাধ্যমের প্রতিসংখ্য কিন্তু এটা এটা কিন্তু তোমার লক্ষ্য বস্তুর দূরত্ব, এটাও কিন্তু আপতিত মাধ্যমের প্রতিসংখ্য, এটা কিন্তু বিম্বের দূরত্ব ইকুয়ালস টু, এটা কিন্তু তোমার প্রতিষ্ঠিত মাধ্যমের প্রতিসংখ্য মাইনাস আপতিত মাধ্যমের প্রতিসংখ্য ইনটু 1/r1 মাইনাস 1/r, অর্থাৎ সূত্র তোমার এইটা মাথায় নিতে হবে। তাহলে এখানে যেহেতু মিউ1 তাহলে মিউ1 ইনটু 1/u প্লাস 1/v, তাহলে 1/u প্লাস 1/v এইটা যদি আমরা চিন্তা করি, 1/u প্লাস 1/v এইটা যদি আমরা চিন্তা করি, তাহলে এইটাকে আবার লেন্সের সাধারণ সূত্র থেকে বলতে পারি 1/f। তাহলে এই সূত্রটাকে কিন্তু তোমার এদিকেও কনভার্ট করা যায় যে মিউ 1 ডিভাইডেড বাই এফ ইকুয়ালস টু, তারপরে ওইভাবে চালাই যাওয়া যায়। এখন যদি তোমার এখানে সবসময় মাথায় রাখতে হবে, এখানে হলো আপতিত মাধ্যমের প্রতিসংখ্য, এখানে এফ থাকুক আর 1/u থাকুক আর ভি থাকুক তাতে কিছু যায় আসে না, আর এখানে হলো প্রতিষ্ঠিত মাধ্যমের প্রতিসংখ্য আগে, আপতিত মাধ্যমের প্রতিসংখ্য পরে। এখন যদি বলা হয় যে একটা লেন্স তোমার বায়ুতে রাখা হয়েছে, তারপরে কিছুক্ষণ পরে তাকে আবার পানির ভিতরে রাখা হয়েছে, তাহলে বায়ুর ভিতরে রাখছি একবার, একবার পানির ভিতরে রাখছি, এই হলো বিষয়। যখন আমরা বায়ুর ভিতরে যখন রেখেছি তখন খেয়াল করে দেখো আলোক রশ্মি আসবে কোথা থেকে? অবশ্যই বায়ু থেকে, এসে ঢুকবে কোথায়? লেন্সে। তখন আপতিত মাধ্যমটা কি? বায়ু মাধ্যম না? আর প্রতিষ্ঠিত মাধ্যম কি? এক লেন্স নাম্বার স্যার। লেন্স কাজ। তাহলে আপতিত মাধ্যমের প্রতিসরাঙ্ক তখন মিউ এ বায়ু, আর প্রতিষ্ঠিত মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো মিউ জি গ্লাস। তাহলে এই প্রথম কন্ডিশনে যদি আমরা সূত্রটা লিখি তাহলে আমরা কি লিখতে পারি? মিউ এ আপতিত মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই, মনে আছে, ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব কার ফোকাস দূরত্ব? ইউভিও দিয়ে লিখতে পারি আর এফ দিয়েও লিখতে পারি। তাহলে এফ দিয়ে লিখলে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব কার? এই লেন্সের, এই লেন্সের ফোকাস দূরত্ব কোন জায়গায়? বায়ুর ভিতরে। তাহলে বায়ুতে ফোকাস দূরত্ব এফ এ ইকুয়ালস টু কি লেখা যায়? প্রতিসরিত মাধ্যমের প্রতিসংখ্য মানে কি মিউ জি মাইনাস আপতিত মাধ্যমের প্রতিসংখ্য মিউ এ ইনটু 1 এই লেন্সটা যেহেতু দুইটা বক্রতল, তাহলে একটার ব্যাসার্ধ r1 আর একটা ব্যাসার্ধ r2, তাহলে প্রথম পৃষ্ঠের ব্যাসার্ধ r1 মাইনাস 1/r2 দ্বিতীয় পৃষ্ঠের ব্যাসার্ধ। তাহলে কোন একটা লেন্স যখন আমরা বায়ুর মধ্যে রাখি তখন আমরা এই সূত্রটা লিখতে পারি কিনা, এই সূত্রটা আমরা লিখতে পারছি কিনা বুঝো নাই? বায়ুতে কি এই সূত্রটা জি রাখা স্যার। যায়? জি স্যার। তাহলে এখানে তোমার এই 6.12 যে অঙ্কটা বলেছে তাতে লেন্সটাকে একবার বায়ুর ভিতরে রেখেছে, একবার পানির ভিতরে রেখেছে। তাই যখন বায়ুর ভিতরে রেখেছি তখন আমরা বায়ুর ক্ষেত্রে আমরা সূত্র পাইছি এটা 1 নং সমীকরণ। এরপরে যখন আবার লেন্সটাকে পানির ভিতরে রাখি তখন আবার কি লেখা যায় লেন্স প্রস্তুতকারকের সূত্রে? তখন আপতিত মাধ্যম কি? পানির ভিতরে ঢুকাইলে আপতিত মাধ্যম কি হয়? পানি স্যার, ওয়াটার। তখন পানি থেকে রশ্মি কাছে ঢুকে, তখন আপতিত মাধ্যমটা পানি।
তাহলে আমরা তখন পানির ভিতরে কি লিখতে পারি? আপতিত মাধ্যমের প্রতিসাঙ্ক, তাহলে পানি মিউ ডব্লিউ ডিভাইডেড বাই কি? ওই লেন্সের ফোকাস দূরত্ব। তাহলে এই ফোকাস দূরত্ব কোন জায়গার ফোকাস দূরত্ব? পানিতে না বায়ুতে? লেন্সের ফোকাস দূরত্বই, কিন্তু পানির স্যার ভিতরে এটা লেন্সের পানিতে হবে। পানিতে। পানিতে এফ ডব্লিউ ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু হবে তোমার প্রতিসরিত মাধ্যমের প্রতিসাঙ্ক মানে কি মিউ জি মাইনাস আপতিত মাধ্যমের প্রতিসাঙ্ক মিউ ডব্লিউ ইনটু 1 বাই প্রথম পৃষ্ঠের ব্যাসার্ধ r1 মাইনাস 1 বাই r2। এটাকে কি 2 নং সমীকরণ দেওয়া যায় না? এখন এই এখানে অঙ্কে কিন্তু তাই বলছে যে লেন্সটাকে একবার বায়ুতে রাখছি আর একবার পানিতে রাখছি, এইটাই কিন্তু বলছে। তাহলে এই যে বায়ুতে রাখছি আর পানিতে রাখছি, তাহলে এই ক্ষেত্রে তুমি এখন দেখো 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে যদি ভাগ করি, তাহলে এই অংশটা কাটা যায় না, আর এর অংশটা? তাহলে থাকে কি এরপরে? এরপরে কি থাকে আর কি লিখতে পারি তাহলে? এরপরে থাকে হলো 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করলে আমরা লিখতে পারি মিউ এ ডিভাইডেড বাই এফ এ ডিভাইডেড বাই মিউ ডব্লিউ ডিভাইডেড বাই এফ ডব্লিউ ইকুয়ালস টু এখানে কি মিউ জি মাইনাস মিউ এ ডিভাইডেড বাই মিউ জি মাইনাস মিউ ডব্লিউ। কি ভাগ করে দিলে এইটুক থাকে না? আর কিছু থাকে? 1 বাই আর 1 বাই আর তো কাটা যায়। এখন তুমি যদি এটাকে উল্টিয়ে দাও, এটাকে উল্টিয়ে দিলে তোমার কি হয়? লেফট হ্যান্ড সাইডকে যদি তুমি উল্টাও তাহলে হয় কি যে মিউ এ ডিভাইডেড বাই এফ এ ইনটু মিউ না এফ ডব্লিউ, ওই এফ ডব্লিউ টা উপরে উঠে যায়, এফ ডব্লিউ ডিভাইডেড বাই মিউ ডব্লিউ ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু হইলো এখানে তোমার রাইট হ্যান্ড সাইড যেভাবে আছে সেভাবেই মিউ জি মাইনাস মিউ এ ডিভাইডেড বাই মিউ জি মাইনাস মিউ ডব্লিউ। এখন তুমি প্রশ্নে পড়ে দেখো, এই প্রশ্নে তোমার সব দেওয়া আছে। দেখো পানির প্রতিসাঙ্ক তারা দিয়ে দিছে, খেয়াল করে দেখো বায়ুর প্রতিসাঙ্ক দিয়ে দিছে, দিছে কিনা? তাহলে পানির প্রতিসাঙ্ক দিছে এই যে মিউ ডব্লিউ কত দিয়ে দিছে 1.3, কাছের প্রতিসাঙ্ক তারা দিয়ে দিছে মিউ জি কত 1.5, আর বায়ুর প্রতিসাঙ্ক না দিলেও তুমি জানো কত? 1। 1 স্যার। এগুলো সব দেওয়া আছে। পানিতে ফোকাস দূরত্ব সরি বায়ুতে ফোকাস দূরত্ব এফ এ দিয়ে দিছে 0.2, বের করতে বলছে পানির ফোকাস দূরত্ব কত এফ ডব্লিউ। তাহলে তুমি এখানে খেয়াল করে দেখো, এখন এই যে তোমার মিউ এ জানা আছে, এফ ডব্লিউ জানা, সরি এফ ডব্লিউ বের করবা, এফ এ জানা আছে, মিউ ডব্লিউ জানা আছে, মিউ জি জানা আছে, মিউ এ জানা আছে, মিউ জি জানা আছে, মিউ ডব্লিউ জানা আছে, তাই শুধু এফ ডব্লিউ বের করা যায়? তা আমার কিন্তু তাদের মতো অঙ্ক করা লাগে না, বইয়ের মতো। আমি কিন্তু এভাবেই ভাগ করতে পারি। আর তুমি ওই যে নিউটনটাকে ওপাশে সরানোও লাগে না, তুমি লেন্স প্রস্তুতকারকের মূল যে সূত্রটা পড়ে আসছো সেই সূত্র মাথায় রাখলেই যথেষ্ট। কথা কি বুঝছো না বুঝো নাই? এইখান থেকে কিন্তু জি স্যার, এগুলো বুঝছি। গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো তোমরা সব সময় সূত্র যেভাবে পড়েছো সূত্রটা ভাষার মাধ্যমে তোমরা সব সময় লেখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে তোমরা কখনো মিউ1 মিউ2 অমুক সমুক ব্যবহার করবে না, কোনটা আপতিত মাধ্যম প্রতিষ্ঠিত মাধ্যম এগুলা মাথায় রেখে যদি সূত্র মুখস্থ করে যাও তাহলে তোমার ওই যেখানে যেভাবে রাখা হয় কোনটা আপতিত মাধ্যম কোনটা প্রতিষ্ঠিত মাধ্যম সেটা আইডেন্টিফাই করে তুমি তোমার কিন্তু টার্গেটে তুমি চলে যেতে পারো। আচ্ছা এইখানে একটা জিনিস আবার দেখো, তোমাকে যদি বলা হয় একটা উভোত্তল লেন্স, কথা কি এখন শোনা যায় না আস্তে আস্তে আসে? উভোত্তল লেন্স কথা কি বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। আচ্ছা একটা উভোত্তল লেন্সের এখন যদি আমরা বলি যে উভোত্তল লেন্সকে পানির ভিতরে রাখা হলো, একটা উভোত্তল লেন্স
তাহলে উভোত্তল লেন্সকে পানির ভিতরে রাখলাম, তার ফোকাস দূরত্ব কত, FW কত। তাহলে এখানে তোমার দিয়ে দিল গ্লাসের প্রতিসারাঙ্ক 1.52, পানির প্রতিসারাঙ্ক 1.33, তারপরে দিয়ে দিল এই যেহেতু উভোত্তল লেন্স তার পৃষ্ঠদ্বয়ের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার, তার পানিতে ফোকাস দূরত্ব বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, এই যে আপতিত মাধ্যমের প্রতিসারাঙ্ক, আপতিত মাধ্যম তো পানি, তাহলে আপতিত মাধ্যমের প্রতিসারাঙ্ক, তাহলে আপতিত মাধ্যমের প্রতিসারাঙ্ক ডিভাইডেড বাই ফোকাস দূরত্ব, পানিতে ফোকাস দূরত্ব ইকুয়ালস টু প্রতিসরিত মাধ্যমের প্রতিসারাঙ্ক মাইনাস আপতিত মাধ্যমের প্রতিসারাঙ্ক ইনটু 1 বাই প্রথম পৃষ্ঠের ব্যাসার্ধ মাইনাস 1 বাই দ্বিতীয় পৃষ্ঠের ব্যাসার্ধ। তাহলে দেখো এখানে উভোত্তল লেন্স বলছে এবং সবকিছু দিয়ে দিছে, তারা পানির কাছের প্রতিসারাঙ্ক দিয়ে দিছে মিউজি, পানির প্রতিসারাঙ্ক দিয়ে দিছে মিউ ডব্লিউ, তারপরে এই যে আবার মিউ ডব্লিউ এখানেও দেওয়া আছে, প্রথম পৃষ্ঠের ব্যাসার্ধ R1 20 সেন্টিমিটার দিয়ে দিছে, R2 25 সেন্টিমিটার দিয়ে দিছে। তাহলে সব বসাই দিলে কি এফ পাওয়া যাবে না? কিন্তু এখানে একটা ঘটনা আছে, তোমার এভাবে বসাই দিলেই হবে না। এই যে তোমার প্রথম পৃষ্ঠের ব্যাসার্ধ বলছে 20 সেন্টিমিটার, আবার দ্বিতীয় পৃষ্ঠের ব্যাসার্ধ বলছে 25 সেন্টিমিটার, তুমি R1 20 এবং R2 25 বসাইলেই হবে না, এইখানে R2 বসাইতে হবে -25। এই হলো ঝামেলা। কেন? কারণ কি? গতদিন কিন্তু এই কথা তোমাদের বলে দিছি। জি স্যার। স্যার দুইটা উত্তল পৃষ্ঠ, উত্তল লেন্স হলে তো স্যার উভোত্তল হলে স্যার একটা পৃষ্ঠ অবতল হিসেবে কাজ করে, তাহলে তখন সেটা অবতল কোনটা? সেটা প্রথমটা হইলো তোমার উত্তল মানে পজিটিভ, আর দ্বিতীয় পৃষ্ঠটা অবশ্যই নেগেটিভ। অঙ্কের ভিতরে কিন্তু তারা 20 আর -25 দিয়ে দেবে না, অঙ্কের ভিতরে কিন্তু এভাবেই দেওয়া থাকবে 20 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার। যেহেতু উভোত্তল লেন্স, ওখান থেকে তোমাকে বুঝে নিতে হবে কোন ব্যাসার্ধটা মাইনাস হবে। আমরা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। যদি এখানে উভয় অবতল লেন্স বলতো তাহলে কি হইতো? এইটা উভোত্তল না বললে ঠিক সেম ঘটনা যদি বলতো উভয় অবতল লেন্স, উভয় অবতল লেন্সকে পানির মধ্যে রাখা হয়েছে, তাহলে কি হইতো? এই 20 আর 25 কি করতে তুমি তখন? উভয় অবতল লেন্সের প্রথম পৃষ্ঠটা নেগেটিভ, দ্বিতীয় পৃষ্ঠটা পজিটিভ, মানে প্রথম পৃষ্ঠের ব্যাসার্ধ নেগেটিভ আর দ্বিতীয় পৃষ্ঠের ব্যাসার্ধ পজিটিভ। তাহলে তোমার এখানে R1 মানে এই 20 সেন্টিমিটার, এটা কি হইতো? এটা হইলো -20 হতো। তাহলে ওভারঅল এফটা বের হইতো কিন্তু মাইনাস। খেয়াল করে দেখো। এবং হ্যাঁ, অবতল লেন্সের ফোকাস দূরত্ব মাইনাসই বের। বুঝো নাই? হ্যাঁ স্যার বুঝছি। আমি যদি বলি সমতল উত্তল লেন্স, এটাকে তুমি পানির ভিতরে রাখছো, একটা লেন্সকে পানির ভিতরে রাখলে সমতল, পানিতে রাখলে ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব কত? যদি পানির প্রতিসাঙ্ক মিউ ডব্লিউ ইকুয়ালস টু 1.33, কাছের প্রতিসাঙ্ক মিউ জি ইকুয়ালস টু 1.52, এইগুলো যদি হয় এবং লেন্সের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, লেন্সের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, তখন কি করবা? পানিতে ফোকাস দূরত্ব বের করতে গেলে সূত্র কি? মিউ ডব্লিউ ডিভাইডেড বাই এফ এ, কারণ আপতিত মাধ্যমের প্রতিসাঙ্ক বাই ফোকাস দূরত্ব ইকুয়ালস টু প্রতিসরিত মাধ্যমের প্রতিসাঙ্ক মিউ জি মাইনাস মিউ ডব্লিউ ইনটু কি
ইন্টু কি 1 বাই r1 মাইনাস 1 বাই r2। তাই দেখো দেখি সবই দেওয়া আছে, মিউ ডব্লিউ দেওয়া আছে, মিউ জি দেওয়া আছে, কিন্তু লেন্সের ব্যাসার্ধ কয়টা দিয়ে দিছে তারা? প্রশ্নে দেওয়া আছে একটা 20 সেন্টিমিটার লেন্সের ব্যাসার্ধ, কিন্তু আমার লাগবে কয়টা? আমার লাগবে কয়টা? কথা কি বোঝা যায়? কথা শুনো তোমরা? স্যার লাগবে 2টা। জি স্যার, আছে কয়টা? একটা। তা বাকিটা পাবা কই? স্যার সমতল থাকলে সেটা তো আর দেওয়া থাকে না, সমতলে তো একটা পৃষ্ঠে দেওয়া থাকে। অসীম সমতলের। বক্রতার ব্যাসার্ধ থাকবে কয়টা? একটা পৃষ্ঠের, এই জন্য একটা পৃষ্ঠের ব্যাসার্ধই দিছে। এবং সেটা কোন পৃষ্ঠ, প্রথম পৃষ্ঠ না দ্বিতীয় পৃষ্ঠ? এখানে এই উত্তল পৃষ্ঠ যার বক্রতার ব্যাসার্ধ থাকবে সে কি প্রথম পৃষ্ঠ না দ্বিতীয় পৃষ্ঠ? দ্বিতীয় পৃষ্ঠ। দ্বিতীয় পৃষ্ঠ। তাহলে এটা হবে কি মাইনাস। আর প্রথম পৃষ্ঠের ব্যাসার্ধ কত হবে বলতে পারো কেউ? প্রথম স্যার পৃষ্ঠের প্রথম পৃষ্ঠে তো ব্যাসার্ধটা কত? স্যার থাকবে না স্যার। তাহলে ব্যাসার্ধ থাকবে না, তাহলে প্রথম পৃষ্ঠের ব্যাসার্ধ না থাকলে আর1 কত ধরবো? ইনফিনিটি। ইনফিনিটি। তাহলে ব্যাসার্ধ নাই মানে ইনফিনিটি, মানে কি বললাম? এইমাত্র বললাম ব্যাসার্ধ স্যার নাই, আবার সমতল বললাম পৃষ্ঠের zero ব্যাসার্ধ হওয়ার তো কথা। অসীম। না জিরো, কোনটা ধরবো? আবার কেউ কিন্তু জিরো বলছো, কেউ বলতেছো জিরো, আবার কেউ বলতেছো ইনফিনিটি, তাহলে আমি কোনটা ধরবো? এইখানে তোমরা কিন্তু ভুলটা করো যে সমতল পৃষ্ঠের ব্যাসার্ধটাকে তোমরা মনে করো যে জিরো। এটা জিরো হবে না, এটা এটা ইনফিনিটি। স্যার এটা তো আরো একবার বলছিলেন আপনি। এটা যেন এই ঝামেলাটা না হয়, কারণ তুমি দেখো এখানে এখানে যদি তুমি ওই সূত্রে স্যার কথা শুনে না। স্যার কথা আসতেছে না স্যার। পৃষ্ঠের ব্যাসার্ধ তাহলে 1/0 ইকুয়ালস টু ইনফিনিটি। এইখানে কিন্তু ইনফিনিটি হয়, ইনফিনিটি থেকে বিয়োগ করলে ইনফিনিটি থাকে, তার সাথে এখানে কোনো কিছু গুণ করে আসলে ইনফিনিটি থাকে, তার মানে রাইট হ্যান্ড সাইড ইনফিনিটি। তার মানে হইলো তোমার মিউ ডব্লিউ ইকুয়ালস টু এফ ইনটু এফ ডব্লিউ ইনটু ইনফিনিটি। তাহলে এফ ডব্লিউ সমান সমান কি মিউ ডব্লিউ ডিভাইডেড বাই ইনফিনিটি, ইনফিনিটি দিয়ে ভাগ করলে 0 হয়ে যায়। সুতরাং একটা সমতল উত্তল লেন্সকে পানির ভিতরে ডুবাইলে তার ফোকাস দূরত্ব কখনোই শূন্য হবে না, কিন্তু তুমি যদি এই r1 0 ধরো তখন কিন্তু শূন্য হয়ে যায়। তাহলে আসলে তোমার সমতল পৃষ্ঠের ফোকাস দূরত্ব অলওয়েজ ইনফিনিটি। খুব ভালোভাবে এই কথাটা মাথায় নিও, তাহলে ওভাবে আমরা ক্যালকুলেশন করে দিব। এখন তুমি দেখো যে এই যে সমতল পৃষ্ঠেও আর এখানে উত্তল পৃষ্ঠ আলো আসছে, এই যে প্রথম পৃষ্ঠ হলো এখানে লক্ষ্যবস্তু রাখলা, প্রথম পৃষ্ঠ সমতল এবং দ্বিতীয় পৃষ্ঠ তাহলে তুমি যদি এখানে আমাদের অঙ্কের ভাষা অনুযায়ী বলে দিছিলাম এটা 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, সরি 20 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ, মানে দ্বিতীয় পৃষ্ঠের ব্যাসার্ধটা 20 সেন্টিমিটার। আর প্রথম পৃষ্ঠের ব্যাসার্ধ বলি নাই, এই জন্যই বলি নাই কারণ প্রথম পৃষ্ঠের ব্যাসার্ধটা মুখস্থ তোমাকে বসাইতে হবে। তাহলে প্রথম পৃষ্ঠের ব্যাসার্ধ মিউ জি মাইনাস মিউ ডব্লিউ ইন্টু 1/r1 মাইনাস 1/r2
R2 এখানে যদি বসাও তাহলে এইখানে যদি ইনফিনিটি বসাও তাহলে এটা 0 হয়ে যায়, কোনো সমস্যা নাই। আর এখানে R2 এর জায়গায় যদি -20 বসাও, দেখো এখানে একটা মাইনাস আছে, আর R2 এর জায়গায় মাইনাস বসাইলে এখানে কি হয়ে যাবে, প্লাস। ওভারঅল ফোকাস দূরত্বটা প্লাস বের হয়। তাহলে এটাকে যদি পানির ভিতরে ডুবানো হয় সমতল উত্তল লেন্সকে, তাহলে সে ফাইনালি কি লেন্স হিসাবে কাজ করে, উত্তল লেন্স হিসাবে কাজ করে। স্যার যদি এখানে তুমি উত্তল পৃষ্ঠটাকে প্রথম পৃষ্ঠ হিসাবে বিবেচনা করতা, লক্ষ্যবস্তু এখানে রাখতা, তখন পানির ভিতরে সে কি লেন্স হিসেবে কাজ করত, তখন সে অবতল লেন্স হিসেবে কাজ করবে। তখন ওই 20 কি হবে, 20 হবে প্রথম পৃষ্ঠের ব্যাসার্ধ। তখন কি অবতল পৃষ্ঠ, সরি তখনও দেখো, তখন যদি এই উত্তল পৃষ্ঠটাকে যদি প্রথম পৃষ্ঠ ইনফিনিটি, R2 তো ইনফিনিটি, তাহলে তুমি যদি স্যার এখানে এখানে স্যার এখানে কথা আসে না স্যার। স্যার এইখানটা আরেকবার একটু বুঝুন স্যার, কিচ্ছু শোনা যায় নাই। এখানে যদি বলা হয় যে একটা সমতল উত্তল লেন্স পানিতে ডুবানো হইল, তার প্রথম পৃষ্ঠ সমতল, দ্বিতীয় পৃষ্ঠ উত্তল, তাহলে প্রথম পৃষ্ঠটা সমতল পৃষ্ঠ, দ্বিতীয় পৃষ্ঠটা উত্তল পৃষ্ঠ। তাহলে যদি প্রথমটা সমতল হয় তখন পানির ভিতরে ডুবাইলে ওভারঅল সমতল উত্তল লেন্সটা কি লেন্স হিসেবে কাজ করবে, একটু আগে আমরা কি দেখলাম, সেটা কি লেন্স হিসেবে কাজ উত্তল করছে। উত্তল। এখন যদি বলা হয় যে তার উত্তল পৃষ্ঠটা প্রথম পৃষ্ঠ আর সমতল পৃষ্ঠটা দ্বিতীয় পৃষ্ঠ, পানির ভিতরে ডুবানো হইল, তাহলে সে কি লেন্স হিসেবে কাজ করবে, চেক করে দেখো। এইটা বলছি অবতল লেন্স। নো, ওই আন্দাজে, ওই পোলাটা হইলো সবসময় আন্দাজে কথা বলে। তাহলে প্রথম পৃষ্ঠ যদি হয় উত্তল পৃষ্ঠটা, উত্তল পৃষ্ঠে ব্যাসার্ধ কত, 20, তাহলে আরন কত হবে, 20 প্লাস। আর R2 টা কত হবে, R2 টা হবে R2 ইনফিনিটি। হবে ইনফিনিটি। তাহলে আমি যদি এখানে বসাই এখন সূত্রে, এই সূত্রে যদি বসাই, তাহলে আরন যদি আমি 20 বসাই এখানে, আর R2 যদি ইনফিনিটি বসাই, তাহলে এই পাশটা হয়ে গেল 0, আর এ পাশ তো আছে আমার কি 1/r1, এটা তো পজিটিভ। তাহলে ওভারঅল FW কি আসে, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ স্যার। তাহলে সে অবতল হইলো কিভাবে। তাহলে একটা সমতল উত্তল লেন্সকে পানির ভিতরে ডুবাইলে সে কি হিসাবে কাজ করে, অবশ্যই সে একটা উত্তল লেন্স হিসেবে কাজ করে। এইগুলো আগে সৃজনশীল কোশ্চেনে অ্যানালাইসিস করতে দিই। একটা একইভাবে যদি আমি বলি একটা সমতল অবতল লেন্সকে পানির ভিতরে ডুবানো হয়, তাহলে কি হবে, তাহলে সেখানেও তো একটা সমতল পৃষ্ঠ আছে আর একটা অবতল পৃষ্ঠ আছে, তাহলে প্রথম পৃষ্ঠটা নেগেটিভ, দ্বিতীয় পৃষ্ঠটা পজিটিভ অবতল লেন্সের জন্য। তাহলে কি সেম বিষয়টা কাজ করে না করে না, বুঝতে পারছো। একটা অঙ্ক তোমরা লেখা নাও, অঙ্কটা তোমরা করো, লেখো। একটি সমতল অবতল লেন্সকে, মানে সম অবতল লেন্সকে, একটি সম অবতল লেন্সকে বায়ুর মধ্যে রাখা হলো, পরবর্তীতে লেন্সটাকে পানিতে ডুবানো হলো। একটি সম অবতল লেন্সকে বায়ুতে রাখা হলো, পরবর্তীতে লেন্সটিকে পানিতে ডুবানো হলো, পানিতে ডুবানো হলো। লেন্সটির অবতল পৃষ্ঠের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, লেন্সটির অবতল পৃষ্ঠের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার এবং পানির প্রতিসরাঙ্ক
1.33 কাছের প্রতিসরাঙ্ক 1.52 1.52 লেন্সটির পানিতে ও বায়ুতে ফোকাস দূরত্ব কত হবে? পানিতে ও বায়ুতে ফোকাস দূরত্ব কত হবে এবং পানিতে রাখলে লেন্সের প্রকৃতি পরিবর্তিত হবে কিনা এবং পানিতে রাখলে লেন্সের প্রকৃতি পরিবর্তিত হবে কিনা। কোশ্চেন লিখতে পারছো? জি স্যার। তাহলে তুমি প্রথম পানিতে ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্ব বের করতে পারবা না? কোনো সমস্যা নেই, পারার কথা। আর পানিতে ফোকাস দূরত্ব বের করবা, আর প্রকৃতি চেঞ্জ হবে কি হবে না, বায়ুতে যে ফোকাস দূরত্ব পেয়েছো যদি পজিটিভ পেয়ে থাকো বা নেগেটিভ পেয়ে থাকো, তাহলে পানিতেও যদি একই ফোকাস দূরত্ব পাও চিহ্ন বিশিষ্ট, তখন প্রকৃতি চেঞ্জ হবে না। আর যদি পানি এবং বায়ুতে ফোকাস দূরত্বের চিহ্ন ভিন্ন ভিন্ন হয়, তাহলে প্রকৃতিও কি হয়ে যাবে? ভিন্ন হয়ে যাবে। অর্থাৎ যদি পানিতে ঢুকলে তার ফোকাস দূরত্ব যদি পজিটিভ হয়, তখন নিঃসন্দেহে সে উত্তল লেন্সের মতো কাজ করবে। হতে পারে সম অবতল লেন্স, কিন্তু কাজ করবে উত্তল লেন্সের মতো। কথা বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। তাহলে এইটা তোমরা করে ফেলো, তাহলে তোমাদের জড়তা দূর হয়ে যাবে। এরপরে তোমরা সামনে আসো, সমতল দর্পণ বা লেন্সের ব্যবহার করে ফোকাস দূরত্বের প্রতিসরাঙ্ক নির্ণয়। এই ব্যবহারিকটা লাগবে না, এটা এখন তোমাদের ল্যাবে নাই। পরবর্তীতে পরীক্ষণ নং 6 এই ব্যবহারিকটা তোমরা একটু পড়বা। এইটা তোমাদের ল্যাবে তোমাদের প্রত্যেকেরই কাজ করতে হবে এবং ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষার সময় এই প্র্যাকটিক্যালের উপর পরীক্ষা দিতে হবে। এখন এইখানে তোমাদের ওই লেখচিত্রের ধরন এগুলো কিন্তু এমসিকিউতে আসে, আর এই প্র্যাকটিক্যালের থিওরিটা তোমরা একটু ভালো করে পড়বা। সাধারণত একটা প্র্যাকটিক্যালের থিওরি যদি ভালো করে পড়া থাকে, তাহলে প্র্যাকটিক্যাল ইজিলি করা যায়। এই থিওরি পড়লেই তুমি এখানে ঘটনা বুঝতে পারবে। এখান থেকেই সাধারণত একটু আসে, সাধারণত একটু আসে এখানে, এই যে এমসিকিউ যা আছে এগুলো সব ঠিক হয়ে যায়। তাহলে এইটা ঠিক করে ফেলবা। আর পরবর্তীতে 7 নং প্র্যাকটিক্যাল আছে, এটাও থিওরি পড়ে এই জায়গাটাও ঠিক করে ফেলবা। এগুলা নিজেরাই পড়লে বুঝতে পারবা। ওই যে 440 পৃষ্ঠায় তার লেখচিত্রও দেওয়া আছে, সেখান থেকে লেখচিত্রগুলো ঠিক করবা। কখন হাইপারাবোলিক হবে, কখন স্ট্রেট লাইন হবে, এই জিনিসগুলো মাথায় রাখবা। এরপরে দৃষ্টি সহায়ক যন্ত্র, আমাদের দ্বিতীয় অংশটা শুরু। এই দ্বিতীয় অংশটা, এই দৃষ্টি সহায়ক যন্ত্র প্রথমেই আছে সরল অনুবীক্ষণ যন্ত্র, মানে আতশিকাচ। এটা তোমরা সবাই জানো, ম্যাগনিফাইং গ্লাস কোনো কিছু বড় করে দেখার জন্য আমরা ব্যবহার করি। এখান থেকে কৌণিক বিবর্ধনের কিছু একটা সংজ্ঞা আছে, সেখান থেকে এই কোণের বিষয়টা ভালো করে মাথায় রাখবা। আর ম্যাগনিফাইং গ্লাসের তোমরা রশ্মি চিত্রটা এই পরবর্তী পৃষ্ঠায় 442 পৃষ্ঠায় এই রশ্মি চিত্রটা আছে, তার আন্ডারে এখানে বিবর্ধনের বিষয়টা আছে। এই বিষয়গুলো এখন তোমরা পড়ে পড়ে এই জায়গাগুলো উদ্ধার করে ফেলবা। এইগুলা থেকে কিন্তু তোমার এই যে অঙ্ক এইগুলা পরীক্ষায় আসে। আর আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব তোমরা জানো, এই সংক্রান্ত কিছু বিষয় এখানে পেঁচানো হয়েছে, এগুলা পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে এই যন্ত্রগুলা ভালোভাবে জানতে হইলে তোমার রশ্মি চিত্রটা একটু ভালো করে জানতে হয়। তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্রের রশ্মি চিত্র তোমরা ইজিলি বুঝতে পারবা। লক্ষ্যবস্তু কোথায় রাখলে বিম্ব কোন জায়গায় সৃষ্টি হবে, এবং বিম্বটা লক্ষ্যবস্তু থেকে ছোট হবে না বড় হবে। কেন ম্যাগনিফাইং বলা হয়, দেখবা বিম্ব সবসময় লক্ষ্যবস্তু থেকে বড় হয়। আর এটাকে আতশিকাচও বলা হয়, এটা আগুন জ্বালানোর কাজে ব্যবহার করা হয়। যদি একটা ম্যাগনিফাইং গ্লাসকে সূর্যের আলোর রশ্মির ওখানে ধরো, তাহলে সূর্য থেকে রশ্মিগুলো সমান্তরালে এসে ম্যাগনিফাইং গ্লাসে পড়ে, যেহেতু সে একটা উত্তল লেন্স, প্রতিসিরিত হয়ে রশ্মিগুলো কোন একটা বিন্দুতে মিলিত হয়। তাহলে সকল সূর্যের আলো লেন্সের বিভিন্ন জায়গায় পড়লো, কিন্তু প্রতিসিরিত হয়ে একটা বিন্দুতে যখন জমা হয়, ওই জায়গাটা খুব উত্তপ্ত হয়ে যায় এবং ওখানে কাগজ টাগজ ধরলে ফোকাসে তখন আগুন জ্বলে ওঠে। এজন্য সেটাকে আতশিকাচ বলে।
এই কথাটাগুলো সব লেখা আছে। তো সরল অনুবীক্ষণ যন্ত্র বা আতশিকাছের এই বিষয়টা তোমরা নিজেরা সবাই ক্লিয়ার করবা। আমি আগামী ক্লাসে তোমাদেরকে জটিল অনুবীক্ষণ যন্ত্রের রশ্মি চিত্র দেখাবো। আর সামনে আরো 2টা যন্ত্র আছে, নবদূরবীক্ষণ যন্ত্র, ওই টেলিস্কোপের বিষয় টিষয়। তাহলে এগুলা শুধু রশ্মি চিত্র অঙ্কন করতে পারলেই যন্ত্র সম্পর্কে তুমি ক্লিয়ার। তাহলে জটিল অনুবীক্ষণ যন্ত্র পরে তুমি আগে সরল অনুবীক্ষণ যন্ত্রটা পড়ে, ওখানে 2টা অঙ্ক আছে, অঙ্ক 2টা কমপ্লিট করে ফেলবা। এর আগ পর্যন্ত এখন তোমরা বইয়ের সব একদম ক্লিয়ার পড়ে ফেলবা। সামনে কিন্তু তেমন বেশি ঝামেলা নাই, আর টুকটাক তোমরা আস্তে আস্তে নিজেরা পড়লেই দেখবা যে উঠে যাবে। তাহলে ওই পর্যন্ত পড়বা। আগামী রবিবার সম্ভবত আমি একটু ঝামেলা আছে, তারপর আমি চেষ্টা করব পড়ানোর। যদি একদম পড়াইতে নাই পারি আমি নোটিশ দিয়ে দেব, কিন্তু পড়াইতে পারবো সম্ভাবনা খুব বেশি। তাহলে এ পর্যন্ত কমপ্লিট করে রাখো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।